কোটা আন্দোলনকে কেন্দ্র করে ঘটে যাওয়া সংঘাত, সহিংসতা এবং প্রাণহানিতে এক বিভীষিকাময় বাস্তবতার সাক্ষী হলো পুরো দেশ। জনজীবনে কিছুটা স্বাভাবিকতা ফিরে এলো, পুরোপুরি স্বস্তি ফেরেনি। অন্যদিকে শাসক দল দাবি করছে কোটা আন্দোলনে ভর করে সরকার পতনের ষড়যন্ত্রে লিপ্ত ছিল সরকার বিরোধীরা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শ্রীলঙ্কার স্টাইলে গণভবন দখলের পরিকল্পনা ছিল নাশকতাকারীদের। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সংঘাত সহিংসতায় এখন পর্যন্ত 147 জনের মৃত্যু হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, হত্যাকারীদের খুঁজে খুঁজে বিচার নিশ্চিত করা হবে। মোটা দাগে এই সকল বিষয়ে আজ আলোচনা করতে চাই। সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন জেরুসালেম নিবেদিত দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। ফার্নেস জুড়ে রয়েছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। আজ আমরা বিষয়বস্তু নির্ধারণ করেছি আন্দোলন, ষড়যন্ত্র, সহিংসতা ও বর্তমান পরিস্থিতি। আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন তিনজন সম্মানিত অতিথি। চলুনি পর্যায়ে পরিচিত হই। স্টুডিওতে আছেন সৈয়দ নুরুল ইসলাম, বিপিএম বার পিপিএম, ডিআইজি ঢাকা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ। আছেন ফারহানা জুথি, সাংবাদিক। সেই সঙ্গে আরও আছেন আবু আলম শহীদ খান, সাবেক সচিব ও রাজনীতি বিশ্লেষক। তিনজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। আলোচনাটা শুরু করতে চাই ফারহানা জুথি আপনাকে দিয়ে। আমরা সংবাদপত্রের মাধ্যমে কিংবা গণমাধ্যমের বদৌলতে কিন্তু অনেক তথ্য আমাদের সামনে দেখছি। সংঘাত সহিংসতার তথ্য আমরা জানতে পারছি, সহিংসতা, প্রাণহানি, ধ্বংসযজ্ঞ, এসব কিছু আপনি নিজের চোখের সামনে ঘটে যেতে দেখেছেন। সেই জায়গা থেকে পেশাগত দায়িত্ব পালনকালে যে বিষয়গুলোর প্রত্যক্ষদর্শী আপনি, দু একটা ঘটনার বর্ণনা আমরা শুনতে চাই। এই আন্দোলনটা যখন থেকে শুরু হচ্ছিল, প্রথমে একটু ধন্যবাদ জানিয়ে নেই। আসলে এমন একটা পরিস্থিতিতে আছি যে কি দিয়ে কি শুরু করব বুঝতেই পারছি না আর কি। তো পেশাগত দায়িত্ব পালনের কারণে আমরা আন্দোলন যারা করছিলেন তাদেরকেও দেখেছি এবং সরকারেরও বিভিন্ন মুভমেন্ট দেখেছি। তো আমি বলবো বৃহস্পতিবারের কথা, যেদিন একদম আন্দোলনটা একটু ভিন্ন মাত্রায় চলে গেল, যখন সহিংসতায় চলে গেল। অফিসের আমার গাড়ি এসেছে, গাড়িতে আমার পুরো টিম, সেটা রয়েছে হলো হাতিঝিলের একটি রাস্তায়। আমি আছি রাস্তার ঠিক উল্টো দিকে, রামপুরা পার হয়ে আমি হাতিঝিলে যাচ্ছি। তো আন্দোলনকারীদের সহযোগিতায় টিয়ারশেল খাওয়ার পরেও ওরা আমাকে সহযোগিতা করে আমাকে রাস্তা পার করে দেয়। আমি দেখলাম যে একদম অনেক পুলিশ একসাথে, তাদেরকে ধাওয়া করেছে একটি দল। তো পুলিশের পেছন থেকেই তারা নিজেরা কথা বলছে যে আমরা ফিরে যাচ্ছি কেন, আমাদের গুলি শেষ, আমাদের গুলি করার কোনো পারমিশন নেই, রাবার বুলেট শেষ। আমি একদম নিজেই দেখলাম। এবং এদেরকে যারা ধাওয়া করছে, কিছু সংখ্যক শিক্ষার্থী, তাদের হাতে বিভিন্ন পোটলা, তার মধ্যে আমি নিজেই দেখেছি কিভাবে পোটলাগুলো তৈরি করে। আমি 3.5 ঘন্টা আন্দোলনকারীদের কাছে তাদের সাথে ছিলাম, ওখানে বন্দি অবরুদ্ধ অবস্থায় রামপুরা এলাকায়। তো ওই পোটলাগুলোর মধ্যে ছিল ভাঙা কাচের গুঁড়া আর মরিচ। ওগুলো দিয়ে শিক্ষার্থীরা পুলিশদেরকে টার্গেট করে আহত করতো, বা একটা অস্ত্র ছাড়া বা চোখে যেন না দেখে পড়ে যায়, একটা মানে অন্যরকম পরিস্থিতিতে যেন পড়ে যায়, তা সে যেন অস্ত্র চালাতে না পারে, এরকম। এই মুহূর্তে তাদেরকে যারা ধাওয়া করতে আসছে, তাদের মধ্যে সশস্ত্র যারা দেখলাম ওই বয়সেরই, কিন্তু তারা টোকাই, সেই প্যাকেটগুলোর কথা যেগুলো আপনি বলছেন আপনার চোখের সামনেই বানানো হয়েছিল। হ্যাঁ, ওগুলো ওই এলাকায় যারা টোকাই মহিলা, ওনাদেরকে আমি দেখেছি যে ওগুলো কিভাবে বানায়। আমি তো বললামই 3.5 ঘন্টা আমি ওখানে ছিলাম ওই এলাকায়। তো ওই লোকগুলোর হাতে ওই রামপুরা রোডের যে ব্যারিকেডগুলো ছিল রাস্তার মাঝখানে, ওখান থেকে লোহার যে বড় বড় রডগুলো বা যেগুলো যে ব্যারিকেড রাস্তার ডিভাইডারে কাজ করা হয়েছে, ওগুলো সব ওদের হাতে। এবং ওগুলো দিয়ে ওরা যে ধাওয়া করেছে, আমি ওখানে দাঁড়ানো, একদম যেখান থেকে ওয়াটার বাস ছাড়া হয় আমি সেই টিকিট কাউন্টারে দাঁড়ানো। ওখান থেকে পেছন থেকে ওরা 4 জন পুলিশকে টানতে টানতে নিয়ে এলো এবং 3 জন পুলিশকে বিভিন্ন গলিতে নিয়ে গেল, ওদের মুখের ভাষা থেকে আমি বলছি। এবং আমার চোখের সামনে একজন পুলিশকে নিয়ে আসছিল টেনে টেনে, কারণ আগেই তাকে পিটিয়ে তার হাত পা ভেঙে দেওয়া হয়েছে এবং সে হাঁটতে পারছিল না। যারা তাকে মেরে ফেলবে সে জানে, সেই লোকগুলার কাঁধে ভর দিয়েই সে আসছিল। আমি দেখছিলাম, আমি ভিডিও করার চেষ্টা করছিলাম। একটা বয়স্ক লোক এসে আমাকে তুই তোকারি করে বললো যে ভিডিও করো, স্ক্যান রাখ। আমি ওই অবস্থাতেই মোবাইলটা আমার ব্যাগে ঢুকিয়ে ফেললাম। এবং ওই পুলিশ কর্মকর্তাকে যখন আনছিল, তাকে পেটাচ্ছিল, যে পেটানোতে তার আমি রক্তাক্ত মাথা দেখেছি। এবং তাকে যখন পিটিয়ে একদম সেই পানির কাছাকাছি নিয়ে যায়, তখন তার মাথার এই জায়গার চামড়াটা একদম পুরোটা খোলা, বাম পাশের চামড়াটা একদম খোলা, মগজ
ছিটকে পড়ে যেন এরকম করে প্রতিটা বাড়ি দিচ্ছিল। আমি শুধু একটা কথাই বলেছি যে ভাই থামেন থামেন, ওকে মেরেন না, ওকে মারেন না, ও মানুষ, উনি এখনো জীবিত, উনি জীবিত মানুষ, ভাই ওনাকে মারেন না, উনি জীবিত মানুষ, ওনাকে মারেন না। এর মধ্যে থেকে 10-15 জন একসাথে চিৎকার করে উঠছে, আর একটা দালাল পাওয়া গেছে সরকারের, ওকে ধর। তো আমি বললাম না যে আন্দোলনকারীদের সহযোগিতায় আমি এই রাস্তাটা পার হয়েছি, তাদের মধ্যে থেকে একজন আমার বললো আন্টি এখানে থাকেন না, বাঁচবেন না। আমি শুধু নিজে প্রশ্ন করলাম যে একজন জীবিত মানুষ, সে পুলিশ হোক বা ছাত্র হোক, সে তো মানুষ, আমি চেষ্টা করলে তাকে বাঁচাতে পারবো। আমি চেষ্টা করেছি কিন্তু আমি কিছু করতে পারি নাই। আমার সামনেই তাকে অনেকগুলো বাড়ি দিছে, অনেকগুলো। তো আমি ধরে নিয়েছিলাম সে হয়তো মারা যাবে। আমি অপ্রকৃতস্থ মানুষের মতো হেঁটে ওই দিক দিয়ে চলে আসছি। এই কদিন আমি ঘুমাইতে পারি নাই, যে আমার সামনে একজন পুলিশ মারছে, আমি কিছুই করতে পারি নাই। আজকে আমি মানসিক শান্তির জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে যোগাযোগ করছি, আমি পুলিশের কার্যালয়ে গেছি, আমি তার বর্ণনা দিছি, আমি জানতে পারছি সে জীবিত আছে, মৃত্যুর সাথে সে পাঞ্জা লড়তেছে, সে হয়তো বাঁচতে পারে। আর যদি বেঁচে থাকে আমি তার কাছে যে মাপ চাইবো, ভাই আমার মাফ করে দেন, আপনি জীবিত ছিলেন, আমি আপনাকে বাঁচানোর জন্য এগিয়ে যেতে পারি নাই। আমার রিপোর্টিং টাইমটা একরকম, আর এই জায়গায় আমার মনুষ্যত্বটা আর একরকম। আমি রিপোর্টিং টাইমে থাকলে আমি হয়তো বর্ণনা দিতাম কিভাবে মারতেছে, কিন্তু আমার মনুষ্যত্ব চাইছে আমি যেন তাকে বাঁচাই, কিন্তু আমি পারি নাই। আমি মানবিক মানুষ না, আমি স্বার্থপর মানুষ। ফারহানা চৌধুরী, যে ভয়াবহ নৃশংস ঘটনার আপনি বর্ণনা করছিলেন, আপনি নিজের চোখে দেখেছেন, আপনি বলছিলেন পুরো ঘটনার সাক্ষী আপনি। আমরা আসলে কিছুটা আঁচ করতে পারি কতটা ভয়াবহ পরিস্থিতি ঘটেছে বিগত কয়েকদিন, এবং আপনি একটি ঘটনার বর্ণনা দিচ্ছিলেন, এমন অসংখ্য ঘটনা কিন্তু ঘটেছে। সেই জায়গা থেকে আপনি বলছিলেন যে সেই পুলিশকে 10-12 জন টেনে হেঁচড়ে নিয়ে যায়, এবং আপনি প্রায় 3.5 ঘন্টা অবরুদ্ধ ছিলেন আন্দোলনকারীদের সাথে। সেই আন্দোলনকারীরাই কি ছিল? আন্দোলনকারীর মধ্যে আসলে অনেক শিক্ষার্থী ছিল, কিন্তু শুধু যে শিক্ষার্থী, ওদের কথাগুলো কিন্তু নর্মাল। ওরা খুব আবেগ তাড়িত হয়ে বকা দিচ্ছিল যে আমার ভাইকে মারলি কেন, শেখ হাসিনাকে, বঙ্গবন্ধুকে, কিন্তু ওখানে যে ওরা মানুষকে মেরে ফেলবে এরকম নৃশংসতা ছিল না। ওখানে আন্দোলনকারীরা মারে নাই, একদম রাস্তার টোকাই, একদম অন্যরকম মানুষ। ওরা মানুষ না, ওদের মধ্যে মনুষ্যত্বই নেই। আন্দোলনকারীরা এরকম হতে পারে না, কারণ আমি বিগত সময়তে ওরা যখন আন্দোলন করেছে ওই সময়টাতে আমি তাদেরকে দেখেছি। তারা স্পষ্ট ধন্যবাদ জানাচ্ছি ফারহানা চৌধুরী। সৈয়দ নুরুল ইসলাম বিপিএমআর, আপনার কাছে একটু জানতে চাই, যেই ঘটনার আমরা বর্ণনা শুনলাম, এমন ঘটনার আসলে অনেক বর্ণনা হয়তো আপনারাও শুনেছেন, সেই জায়গা থেকে আমরা ভয়াবহতা কিছুটা হলেও আঁচ করতে পারি। খুব সুস্পষ্টভাবে ফারহানা চৌধুরী বলছিল যে যারা হামলা চালিয়েছে তারা আন্দোলনকারী শিক্ষার্থী নয়, তারা কারা? আমি প্রথমে আপনাকে দেশ টিভিকে এবং যারা দর্শকবৃন্দ আছেন সকলকে ঢাকা রেঞ্জ তথা বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমি আসলে মাঝখানে আবেগ আপ্লুত হয়ে গেছি। ফারজানা জুথি যে বর্ণনা দিচ্ছিলেন, চাক্ষুষ তিনি যে বর্ণনা দিচ্ছেন, এবং মানবিক কারণেই তার ভিতরে একটা মোরাল অব্লিগেশন কাজ করছে যে তিনি হয়তো ওই লোকটাকে একেবারে অনিবার্য মৃত্যুর কাছাকাছি পৌঁছে গেছে, সেখান থেকে তিনি হয়তো রক্ষা করতে পারেননি অনেক চেষ্টা করার পরেও। আসলে এরকম ঘটনা অগণিত হয়েছে, এবং হসপিটালে আজকে মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছিলেন, 2টা হসপিটালে, সেখানে আমাদের প্রায় অনেক মানুষ অসুস্থ অবস্থায় আছে, আহত অবস্থায় আছে, প্রায় 1,500-এর মতো আহত অবস্থায় আছে। তো এই যে বিভৎস ঘটনাটা ঘটেছে, আপনারা সবাই জানেন যে কোটা বিরোধী একটা আন্দোলন থেকে সূত্রপাতটা শুরু হয়, কিন্তু একেবারেই প্র্যাকটিক্যালি বলি যে একটা পর্যায়ে যে কোটা বিরোধী আন্দোলন যারা করেছিল, যে সকল ছাত্ররা, তাদের হাতে শেষ পর্যন্ত আন্দোলনটা ছিল না, মাঝখানে এটা হাইজ্যাক হয়ে যায়, এবং হাইজ্যাক হয়ে যায় কোটা বিরোধী আন্দোলন ছাত্ররা করছিল, এর ঘাড়ের উপরে ভর করে যারা দেশটাকে ধ্বংস করতে চায় অথবা শ্রীলঙ্কার মতো দেশটাকে ছিনিয়ে নিতে চায়, একটা বিদ্রোহ করে, নৈরাজ্য সৃষ্টি করে, গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে একেবারে বেআইনিভাবে যারা ধ্বংসের মধ্যে দিয়ে একটা ফায়দা লুটতে চায়,
তারা মূলত এই আন্দোলনটাকে ছিনতাই করে নেয় এবং তারাই হচ্ছে ফারজানা জুথি যে বর্ণনা দিলেন, তারা হচ্ছে যেটা বয়স্ক লোকের বর্ণনা দিলেন, তারা এরকম অ্যারোগেন্ট হয়ে যায়। এবং শুধু বয়স্ক না, ছাত্রদের বাইরে একটা বিরাট সংখ্যক যারা ফ্লোটিং পিপুল, এই ঢাকা শহরে আপনি জানেন যে 2 কোটি মানুষ বাস করে, তার মধ্যে একটা বিরাট পার্সেন্টেজ তারা ফ্লোটিং আছে, নানাভাবে তারা জীবনযাপন করে। তাদেরকে ছাত্র না দেখলে হয়তো ছাত্রের মতো মনে হবে তাদেরকে, কিন্তু বেসিক্যালি তারা ছাত্র না এবং কোনো কোটার দাবিতেও কিন্তু তারা আসেনি। তারা একটা রাজনৈতিক সংগঠনের স্বার্থ ইয়ার জন্য আসছে, তারা রাজনৈতিক সংগঠনের নির্দেশে তারা আসছে যে বর্তমান সরকার এবং রাষ্ট্রকে একটা অকার্যকর করে দেওয়ার জন্য যে ডিভাস্টেশন, যে ধ্বংসযজ্ঞ চালানো যায় তার পক্ষ থেকে কিন্তু তারা আসছে। এবং তারা তাদের হাতে আপনি দেখবেন যে নানা ধরনের রড, চাপাতি, এটা সেটা যা যা লাগে, একটু বর্ণনা দিলেন যে মরিচ এবং গুঁড়া ছিল, এগুলো ছিল যাতে করে পুলিশ, মূলত ফ্রন্ট ফাইটে পুলিশ, বিজিবি, আনসার এরা ছিল, এদেরকে যেন ডিস্ট্রয় করে দেওয়া যায়। এদেরকে ডিস্ট্রয় করে দিলে পর্যায়ক্রমে এরপরে তারা এয়ারপোর্ট দখল করবে, এয়ারপোর্টে ভাঙচুর করবে, ম্যাসাকার করবে, তারপরে গণভবন দখল করবে, এরকম বিষয় কিন্তু ছিল। এবং আমরা সার্বক্ষণিক তখন আমাদের যারা মাঠ পর্যায়ে ছিল, পুলিশের যারা ছিল, তাদেরকে আমরা নির্দেশনা দিচ্ছিলাম। আর একটা বিষয় যে একটা ট্রুপসের একটা উজ্জ্বল করার কথা তিনি বলেছেন যে কেন এরকমটা হলো। বেসিক্যালি আমাদের স্ট্র্যাটেজি কী থাকে, যে যখন ছাত্ররা আন্দোলন করছে, ছাত্রদের সঙ্গে আমাদেরও অ্যাপ্রোচটা কিন্তু থাকবে মোটামুটি সফট, যে আমরা হয়তো ঠিক আছে ছাত্র জমায়েত হয়েছে, তারা যেন ভাঙচুর টাংচুর না করতে পারে, রোডটা অবরোধ আছে, মানুষের চলাচলের জন্য যেন নিশ্চিত করে দেওয়া যায়, কথাবার্তা বলে তারপরে না হলে আমরা হয়তো অনেক সময় টিয়ার শেল নিক্ষেপ করি বা খুব বড় হলে রাবার বুলেট নিক্ষেপ করি, যাতে করে ছাত্ররা ছত্রভঙ্গ হয়ে যায়, ডিসপার্স করে, এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আমরা তো কোনো ব্যাটেলের মতো বা লেথাল উইপন নিয়ে আমরা মাঠে নামিনি প্রাথমিক পর্যায়ে। তো স্বাভাবিক কারণে এই যখনই আন্দোলনটা হাইজ্যাক হয়ে যায়, যারা নাশকতা করেছে মূলত এই ছাত্রদের উপরে ভর করে, এই নাশকতাকারীরা তারা কিন্তু ওই টাইমটা বুঝেছে যে এইটাই হচ্ছে বেস্ট টাইম, এবং তখনই তারা আক্রান্ত হয়ে তারা আমাদের ডিউটিরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আক্রমণ করে। একইভাবে যে ম্যাসাকারগুলো যে হয়েছে, বিটিভি থেকে শুরু করে যে ম্যাসাকারগুলো হচ্ছে সেগুলো করেছে। এবং আপনি জানেন নরসিংদীতে জেলখানা পর্যন্ত তারা লুট করে নিয়েছে এবং 826 জন যারা জেলবন্দি তাদেরকে বাধ্য করেছে। আমাদের কাছে অনেকের স্টেটমেন্ট আছে তারা যেতে চায়নি, এবং আজকে পর্যন্ত 550 জন। নুরুল ইসলাম, কিন্তু ছাত্রদের যে শান্তিপূর্ণ আন্দোলন চলছিল সেটি কিভাবে আসলে এতটা সহিংস বা এতটা ভয়াবহ হয়ে উঠলো, সেটি একটি প্রশ্ন রেখে যাচ্ছি আপনার কাছে। প্রশ্নটি পরবর্তী অংশে আবারও ফিরছি। জনাব আবু আলম শহীদ খান যে বিভীষিকাময় বাস্তবতার তথ্য তুলে ধরছিল ফারহানা জুথি, সেখানেই যদি একটু যুক্ত করি যে জনজীবনে কিছুটা স্বাভাবিকতা ফিরে এসেছে, কিন্তু স্বস্তি কিন্তু এখনো ফেরেনি। এই যে আন্দোলন, ষড়যন্ত্র কিংবা বর্তমান পরিস্থিতি, সব মিলিয়ে আপনার পর্যবেক্ষণ? না, আপনি ঠিকই বলেছেন যে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরে আসলো, পুরো স্বস্তি আসেনি। এটাকে আপনি বলতে পারেন আপাত স্থিতি অবস্থা এখনো। ফারহানা জুথির যে বর্ণনা দিলেন খুবই হৃদয় বিদারক, এবং এটা সত্যি সত্যি আমাকেও আবেগ আপ্লুত করেছে যে এটা হতে পারে না। ধরেন একটা আন্দোলন হয়, আন্দোলন শান্তিপূর্ণ ছিল, যেটা আপনি ওনাকে প্রশ্ন করেছেন, উনি জবাব দেবেন নিশ্চয়ই। আন্দোলনটা প্রথম থেকেই খুব শান্তিপূর্ণ ছিল, এবং ফারহানা জুথি যেটা বললেন যে টিয়ার শেল নিক্ষেপের সময় তাকে আন্দোলনের যে ছাত্ররা ছিল, শিক্ষার্থীরা, তারাই তাকে রাস্তাটা পার করে দিয়ে একটা নিরাপদ জায়গায় নিয়ে গিয়েছে। এ থেকে বোঝা যায় শিক্ষার্থীদের মুডটা কেমন ছিল। এখন এই যে শিক্ষার্থীদের যে আন্দোলন, শান্তিপূর্ণ আন্দোলন বা তাদের কিছুটা অ্যাগ্রেসিভ আন্দোলন একটা হলে কিছুটা সংঘাত হতে পারে, কিছু সহিংসতা হতে পারে, এবং সহিংসতা একেবারেই হবে না, সবাই একেবারে খুব শান্তিপূর্ণ আন্দোলন করবে, এরকমটা আসলে হয় না। একটা আন্দোলনের একটা পর্যায়ে কিছু ইট পাটকেল নিক্ষেপ, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড, লাঠিগুলি, টিয়ার গ্যাসের আমরা স্লোগান শুনি না, এটা অনেক আগে থেকেও ঘটে আসছে, সেটুকু পর্যন্ত যেতে পারে। বাট সহিংসতা বা কিছুটা বা মানে একটু দৌড়াদৌড়ি, কিছুটা মানে ধাক্কাধাক্কি, এটাকে যখন আমরা একেবারে নাশকতার পর্যায়ে নিয়ে যাই, তখন এটা হচ্ছে একটা ষড়যন্ত্র, বা এটাকে একটা আপনি বলতে পারেন যে এটা একটা পরিকল্পনার অংশ। বাট এখানে প্রশ্নটা হলো যে এই যে আন্দোলনটা তো 1 দিন 2 দিন 3 দিন চলে নেই, আপনি একটা পুরো টাইম, আপনি বৃহস্পতিবারের কথা বলছেন, সেটা বোধহয় 17 তারিখ বা 16 তারিখ এরকম, 17 তারিখ সম্ভবত। এই যে বৃহস্পতিবার, শুক্রবার, এবং আপনি শুক্রবারে যে অ্যাকশনটা নেওয়া হলো,
অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন, পলিটিক্যাল অ্যাকশন তো আমরা নিতে পারি নাই। সেটা আমাকে অবশ্যই বলতে হবে যে আমরা আমাদের ফেইলিওর হচ্ছে, আমরা এই আন্দোলনের রাজনৈতিক সমাধানটা খুঁজে বের করতে পারিনি, এবং এখন হয়তো আমরা চেষ্টা করছি বা এখনও আমরা কোথায় খুঁজছি আমি জানি না। কিন্তু আমরা যে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশনটা নিলাম, আমরা কিন্তু জানতাম যে শুক্রবারে একটা ছুটির দিন, এবং যারা এইসব করতে চায় তারা কিন্তু আমাদের মসজিদগুলোকে কেন্দ্র করে এর আগেও এসব করেছে, এবং আমাদের ঢাকার চারিপাশের যে 3টা মুখ আছে সেসব মুখের বাইরে যে উনি ডিআইজি সাহেব আরও ভালো বলতে পারবেন আপনার যে মুখের অবস্থাগুলো কি। এটা কিন্তু আজকের ঘটনা না, এটা হঠাৎ করে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে এরকম না। গত 20 বছর ধরে আপনি যাত্রাবাড়ি থেকে একেবারে সাইনবোর্ড ওই যে ওদিকে যে ব্রিজটা আছে ওই পর্যন্ত 2 দিকে কি শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, এবং মাদ্রাসাগুলো গড়ে উঠেছে, এবং এগুলোতে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের যথেষ্ট সহযোগিতা আছে। আপনি এদিকে সাভারে যদি যান একই অবস্থা দেখবেন, আপনি গাজীপুরের দিকে যান একই অবস্থা দেখবেন। তো এগুলো হলো আমাদের চোখের সামনে গড়ে উঠেছে, এবং আমরা এগুলোর ব্যাপারে যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার ছিল, বা এই যে লোকজন পরিকল্পনা করতে পারে এবং এটাকে অন্য হাতে চলে যেতে পারে, এগুলো আমাদের ভাবনার মধ্যে হয়তো ছিল, আমরা হয়তো চিন্তাও করছিলাম, কিন্তু টাইমলি অ্যাকশন যেটা বলে যে এক সময় মানে সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর, এই টাইমলি অ্যাকশনটা কিন্তু আমরা নিতে পারি নাই, না প্রশাসনিকভাবে না রাজনৈতিকভাবে। কেন আমরা নিতে পারলাম না? আমরা নিতে পারলাম না বিকজ আমাদের রাজনৈতিক নেতৃত্ব তো আমাদেরকে গাইড করে। যতদিন পর্যন্ত আপনি দেখেন শান্তিপূর্ণ আন্দোলন ছিল, বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছিল, এমনি ছোটোখাটো বাংলা ব্লকেট মানে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য শাহবাগে তারা আসছিল, ততক্ষণ কিন্তু পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে কোনো ধরনের সংঘর্ষ হয়। এটা 2 পক্ষই কিন্তু যথেষ্ট সহনশীল ছিল। সেখানে মোড় ঘুরে গেল কখন? যখন বিশ্ববিদ্যালয়ে একটা সংঘাতের ঘটনা ঘটলো, এবং এই সংঘাতের ঘটনায় কিন্তু বাংলাদেশ পুলিশ জড়িত না, এই সংঘাতের ঘটনায় রাজনৈতিক একটা সংগঠন, অঙ্গ সংগঠন যুক্ত হলো, তখন কিন্তু এটার অন্যদিকে চলে গেল এবং অন্যদিকে যেতে শুরু করলো। মেবি আমরা বলতে পারি যে না, অনেক দিন ধরে প্ল্যান করছে। আমরা এটাও বলতে পারি যে এই প্ল্যানটা আমরা কিছুটা হলেও জানতাম, কিন্তু আমরা হলো টাইমলি কোনো অ্যাকশন নিতে পারিনি। রাজনৈতিক সলিউশনটা খুব ইম্পর্টেন্ট। এটা আপনাকে বলতেই হবে যে বাংলাদেশের ইতিহাসে শুধু না, আপনি যদি ভারত বিভাগের পরেও চিন্তা করেন, ওই কোনো সরকার 47 সালের পর থেকে সরকারগুলোর কথা যদি চিন্তা করেন, এই ভাষা আন্দোলনের সময় ঠাস করে গুলি করে দেওয়া হলো না, তো এরকম মানে আপনার যদি চিন্তা করেন সরকার কখনো আন্দোলনকারীদের দাবিটা ন্যায্য কিনা বা আন্দোলনকারীরা কি বলছে এটা শোনার মতো মুডে থাকে না সরকারগুলো, কোনো সরকারই থাকে না। সরকার এবং আমলাতন্ত্র যদি বলেন বা অন্য কিছু বলেন, সব মিলিয়ে যে রাষ্ট্র ব্যবস্থাটা আছে, রাষ্ট্র ব্যবস্থাটা খুব ওই যে আমরা রাষ্ট্রযন্ত্র বলি, এই জন্য মানে রাষ্ট্র একটা স্বাধীন দেশের রাষ্ট্রযন্ত্র হবে না, স্বাধীন দেশের রাষ্ট্র হবে মানবিক, স্বাধীন দেশের রাষ্ট্র হবে কল্যাণমুখী, এবং সেইটার যে মূল চেতনাটা, সেই চেতনাটা কিন্তু আমরা ধারণ করিনি। জনাব আবু আলম শহীদ খান, সেখানে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের আন্তরিকতার ঘাটতি রয়েছে কিনা প্রশ্নটি আপনার কাছে থাকছে। একটা বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, জেরুজালেম নিবেদিত দেশ সম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন জেরুজালেম নিবেদিত দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব আবু আলম শহীদ খান, যে আলোচনায় আমরা ছিলাম, প্রশ্ন ছিল আপনার কাছে, আন্দোলন ঠেকাতে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা কতটা দায়িত্বশীল ছিল? প্রথমে আপনার প্রশ্নটা একটু ব্যবচ্ছেদ করি। আন্দোলন ঠেকাতে মানে এটা কোনো গণতান্ত্রিক শব্দ হলো না, মানে আপনি ওইটা তো ওনাদের কাছ থেকে নিয়েছেন, কেন ওনারা ঠেকানোর কথা বারবার বলেছেন, সেই কারণে আপনারও মনে হচ্ছে আন্দোলন ঠেকাতে হবে কেন। আন্দোলন হচ্ছে যে মানুষের বিভিন্ন চাহিদা থাকবে, মানুষ কোনো না কোনো সময় তার কথাটা বলবে। আমরা যেমন টকশোতে কথা বলছি, কখনো তারা সংঘবদ্ধভাবে বলবে। এটা তো গণতান্ত্রিক দেশ, আমাদের সংবিধান মানুষকে কথা বলার অধিকার দিয়েছে, সমাবেশ করার অধিকার দিয়েছে। আপনি আপনার সমাবেশ করবেন, আলোচনা কথা বলবেন, আপনার দাবি পেশ করবেন, এটা কিন্তু একটা রীতি। সুতরাং এটা ঠেকানোর বিষয় না, বিষয়টা হলো তাদের সাথে আলোচনা করতে হবে। আমরা আন্দোলন আর সহিংসতাকে কি মিলিয়ে ফেলছি? সহিংসতা মানেই কি আন্দোলন? না, সহিংসতার সাথে আন্দোলনের কোনো সম্পর্ক নেই। আমি আপনাকে একটু আগে বললাম না যে আন্দোলন কিছুটা সহিংস হতে পারে কোনো কোনো সময়, বললাম না একটু ধাক্কাতে কি হতে পারে, একটা গ্যাস পুলিশ দিতে পারে, লাঠিচার্জ করতে পারে, সাউন্ড গ্রেনেডও দিতে পারে, আবার ছাত্ররাও উল্টা 2-1টা ইট পাটকেল মারতে পারবে। এটা কিন্তু বড় সহিংসতা না, এটা আন্দোলনের মধ্যে থাকতে পারে। বাট আপনি যখন একেবারে অগ্নি সংযোগ, নাশকতা, বড় বড় মানে কি পয়েন্ট ইনস্টলেশনগুলো পুড়িয়ে দেবেন, সেটা হলো নাশকতা, সেটা আন্দোলনের অংশ কখনই হতে পারে না। এখানে যেটা মানে আপনি যেটা জিজ্ঞাসা করছেন সেটার জন্য উত্তরটা দিলি যে তাদের সাথে আলোচনা করতে হতো, সবসময় অংশীজনের সাথে কথা বলতে হবে। এই টিচাররা আন্দোলনে আছে না এখন,
আমরা কি এখনো টিচারদের সাথে কথা বলেছি? মনে করেন আমরা অন্য একটা কোটা নিয়ে বা অন্য আন্দোলন নিয়ে কথা বলছি, বিশ্ববিদ্যালয়ের টিচারও একটা আন্দোলনে আছে, এখন পর্যন্ত সরকার কিন্তু তাদের ব্যাপারেও কিছু করেন নাই, অথচ আমরা বলছি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিতে হবে। তো টিচাররা যে আন্দোলন করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রেখেছে, তো তাদের সাথে আলোচনা করে ঠিকঠাক করতে হবে না? তখনই না শিক্ষা প্রতিষ্ঠান খুলবে, এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে, নিরাপত্তার পরিবেশ সৃষ্টি করতে হবে, কি কি করলে শিক্ষা প্রতিষ্ঠানে আর কোনো ঝামেলা হবে না এগুলো ঠিক করতে হবে। তো আমরা তো এগুলোতে নাই। আমরা এখন আছি যে ধরেন ষড়যন্ত্র, দোষারোপ, একে অপরকে দোষারোপ, এ বলবে যে ওরা করছে, ওরা বলবে যে না আমরা করি নাই, সরকারি এজেন্টরা করছে। এই জায়গাটাই কিন্তু আমাদের একটা মহাবিপদ। এখানে আমাদের একটা পলিটিক্যাল সলিউশনের দরকার। বারবার যেটা বলছি, অ্যাডমিনিস্ট্রেটিভ সলিউশন আছে, আপনি 7 দিন 10 দিন পরে কিন্তু অনেকটা দেখবেন যে আমাদের কারফিউ তো আমরা বেশি দিন রাখতে পারবো না। এটা তো গণতান্ত্রিক সরকার, এটা কোনো সামরিক সরকার না যে বছরের পর বছর এই দেশে কারফিউ ছিল। তো এই গণতান্ত্রিক সরকারের পক্ষে কারফিউ রাখা, এবং দেখেন না রিল্যাক্স করছে, আবার সেনাবাহিনী মাঠে থাকা, এটা তো তারা রাখবেন না। সুতরাং একসময় এটাকে উইথড্র করতে হবে। তাহলে সমাধানটা কি? তাহলে সমাধান সূত্র খুঁজে বের করতে হবে যে এটার একটা রাজনৈতিক সমাধান, আলাপ আলোচনা, এবং এটা একটা বিচারিক সমাধান হতে পারে, তদন্ত একটা সমাধান, পুলিশের যে তদন্ত চলবে সেই তদন্তটা স্বচ্ছ হতে হবে। কিন্তু সমাধান সূত্রের পথে আমাদের রাজনৈতিক দলগুলো হাঁটছে কিনা সেটিও কিন্তু একটি প্রশ্ন। পরবর্তী অংশে সেই আলোচনায় ফিরতে চাই। ধন্যবাদ জানাচ্ছি জনাব আবু আলম শহীদ খান। ডিআইজি নুরুল ইসলাম, যেমনটি আপনার কাছে প্রশ্ন ছিল, কেন শান্তিপূর্ণ আন্দোলন এতটা সহিংস হয়ে উঠল? আমরা দেখেছি রংপুরে শিক্ষার্থী আবু সাইদকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে, পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু অনেকে প্রশ্ন রেখেছে। এই বিষয়গুলো কি সহিংসতাকে উস্কে দিয়েছে কিনা? হ্যাঁ, আমি প্রথমে একটা কথা আপনাকে বলেছি যে সেটা হলো আবু আলম শহীদ খান স্যার যেটা বললেন, যেটা একটা দাবির পক্ষে যে আন্দোলন হয় সেটার যে অ্যাপ্রোচটা দুপক্ষে থেকে কেমন হয় সেটা তিনি বর্ণনা করেছেন। আমি ওই লাইনে যাব না। আপনি বলেছেন যে সহিংসতা উস্কে দিয়েছে কিনা, তাই না? ছাত্ররা তারা অ্যাগ্রিপ্ট হতে পারে, আন্দোলনের এক মুহূর্তে অ্যাগ্রিপ্ট হতে পারে, তাদের কিন্তু একটা লিমিটেশন আছে, তারা একটা জায়গা পর্যন্ত কিন্তু যে থেমে যায়, এটা ক্রস করে না। কিন্তু আমরা দেখেছি যে বিশেষ করে 19 তারিখে যেই বিভৎসতা হয়েছে বাংলাদেশে, টোটাল দেশকে ধ্বংস করে দেওয়ার যে অ্যাপ্রোচটা হয়েছে, এটা কিন্তু ছাত্রদের কোনো অ্যাপ্রোচ না। সেটা রংপুরে যে এই ঘটনা হয়েছে, যে হত্যাকাণ্ডটি হয়েছে, সেটার প্রেক্ষিতে যে হয়েছে নট নেসেসারি। যারা নেমেছে, যারা এই অগ্নিসংযোগ, মেট্রো রেলের মতো জায়গাতে অগ্নিসংযোগ করেছে, বিটিভি, তারপরে নরসিংদীর কথা বলছিলাম যে নরসিংদী জেলখানা 85টা অস্ত্র নিয়ে, সেই অস্ত্র দিয়ে পুলিশ এবং বিজিবির দিকে কন্টিনিউয়াস ঘন্টার পর ঘন্টা তারা ফায়ার করেছে, একটা ব্যাটেল হয়ে গেছে। ওখানে একটা এপিসি আছে, এপিসির গায়ের ভিতরে 3টে, এপিসি কিন্তু খুব শক্ত জিনিস, আপনারা জানেন যে সেটা 3টে জায়গায় কিন্তু ফুটো হয়ে গেছে, এরকম হেভি আর্মস দিয়ে কিন্তু তারা ফাইট করেছে। এটা ছাত্ররা করে নাই। তো সুতরাং ছাত্রদের আন্দোলন উস্কে দিয়েছে রংপুরের ঘটনা, এই জায়গাটা আমি যেতে চাই না। আসলে মূল ঘটনাটা হচ্ছে যে শেষ পর্যন্ত এটা কিন্তু আন্দোলন ছিল না, এটা ছিল সরকার পতনের, রাষ্ট্রকে ব্যর্থ করে দেওয়ার জন্য একটা অপচেষ্টা ছিল, এবং একটা ধ্বংসাত্মক, কমপ্লিট একটা ধ্বংসাত্মক। নিঃসন্দেহে আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা নিশ্চিতে তাদের পেশাগত দায়িত্ব পালন করবে, কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা যারা ছিল তারা আসলে পুলিশের প্রতি বা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি এই আক্রোশ কেন তাদের মনে ছিল? আমি আবারও বলতেছি যে ছাত্রদের পুলিশের প্রতি আক্রোশ থাকবে, কারণ আলটিমেটলি ছাত্ররা যদি কোনো আন্দোলনী হয়ে যায়, যদি সহজ করে বলি, তারা পুলিশকে কেন প্রতিপক্ষ ভেবেছিল? হ্যাঁ, যদি ছাত্ররা আন্দোলনী হয়ে যায় তাহলে ছাত্রদের বিরুদ্ধে যা যা আমরা করি, ধরেন একটা রাস্তায় তারা জমায়েত হয়েছে, রাস্তাটাকে আমি ক্লিয়ার করতে চাই, তাহলে ডিসপার্স করতে হলে আমার টিয়ার শেল মারতে হবে। তো তারা কিন্তু পুলিশকেই আলটিমেটলি আঘাত করবে, অর্থাৎ সরকারের ঢাল হিসেবে তো পুলিশ দায়িত্ব পালন করে, ডিসপার্সিংয়ের কাজটা তো পুলিশ করে। সো পুলিশকে প্রতিপক্ষ ভাববে, কিন্তু মূল জিনিসটা হচ্ছে যে যারা শেষ পর্যন্ত যারা ধ্বংসযজ্ঞটা চালিয়েছে, পুলিশকে ফাঁসি দিয়েছে, তারপরে পুলিশের একটা সন্তান রাস্তা দিয়ে যাচ্ছিল, তার ব্যাগ চেক করে কাপড় পেয়েছে, তাকে মেরে হসপিটালে পাঠিয়ে দিয়েছে, একদম মৃত্যুর সঙ্গে পাঞ্জা লুটছে। এই যে আচরণগুলো, এই আচরণগুলো শুধু ছাত্ররা করেনি। আপনি বনশ্রী এলাকাতে কোন বাড়িতে পুলিশ থাকে, পুলিশ পেলে আগুন ধরিয়ে দেবে, ভাড়া দেবেন, এটা নানা কাহিনী কিন্তু হয়েছে। সেগুলো কিন্তু ছাত্রদের আচরণ না, সেগুলো করেছে এদেশে যারা ক্ষমতাকে উল্টে দিতে চায়, যারা রাষ্ট্র এবং সরকারকে ধ্বংস করে দিতে চায়, তারা করেছে। এটা কিন্তু ছাত্রদের কাজ ছিল না শেষ পর্যন্ত। এই বিষয়টি পর্যন্ত স্পষ্ট কিন্তু একটি প্রশ্ন রাখতে চাই, যেমনটি আসলে ওবায়দুল কাদের বলেছেন যে শ্রীলঙ্কার স্টাইলে গণভবন দখলের পরিকল্পনা ছিল নাশকতাকারীদের। সেই জায়গা থেকে বলা হচ্ছে যে শিক্ষার্থীদের কাঁধে ভর করে আসলে সরকার পতনের ষড়যন্ত্রে লিপ্ত ছিল সরকার বিরোধীরা। এমন তথ্য গোয়েন্দাদের কাছে ছিল কিনা, প্রশ্নটি আপনার কাছে থাকছে। আবারও বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, জেরুজালেম নিবেদিত দেশ সম্প্রতিকে রিপোর্ট যে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। দেখছেন জেরুজালেম নিবেদিত দেশ সম্প্রতিক, আমরা আবারও ফিরছি আলোচনায়। ডিআইজি নুরুল ইসলাম, যে প্রশ্নটি আপনার কাছে ছিল যে নাশকতাকারীদের মূল উদ্দেশ্য ছিল সরকার পতন, গোয়েন্দা সংস্থা এই বিষয়ে অবগত ছিল কিনা?
প্রথমত আমরা এটা পর্যালোচনার বিষয়, এটা পরে হয়তো আর একটু জানা যাবে যে অবগত ছিল। আসলে সবাই আমরা কিন্তু আসলে এটা ছাত্র আন্দোলন হিসেবে নিয়েছিলাম। আরেকটা জিনিস আপনাকে বলি যে দেখেন, ঢাকা বাংলাদেশের 64টা জেলা, কোটা বিরোধী আন্দোলন তো সারা দেশেই হবে, এটা নর্মালি, যেহেতু সব ছাত্রেরই একটা স্বার্থের বিষয় আছে। বাট ঘটনা কিন্তু কয়েকটা জায়গাতে, সেটা হচ্ছে ঢাকা মেট্রোপলিটন এরিয়াতে, এবং ঢাকা মেট্রোপলিটন এরিয়াকে বিচ্ছিন্ন করার জন্য উত্তরবঙ্গ থেকে যেন যোগাযোগটা না হয়, সেই কারণে সাভারে, ময়মনসিংহ থেকে যোগাযোগ না হয়, সেই কারণে গাজীপুরে আপনার চট্টগ্রাম লাইফ লাইন সেটা যেন না হয়, এই জন্য শনিরাখড়া, যাত্রাবাড়ি থেকে শুরু করে কাঁচপুর ব্রিজ পর্যন্ত এই লাইনটাতে, এবং নরসিংদী হয়েছে মূলত সিলেট থেকে বিচ্ছিন্ন করার জন্য। তো আপনি দেখেন ঢাকাকে বিচ্ছিন্ন করে একটা সরকার পতনের যে নীল নকশা, সেটা কিন্তু বাস্তবায়িত হয়েছে। এবং এত বড় যে একটা নীল নকশা, আপনি যে কোশ্চেনটা করেছেন যে এটা গোয়েন্দা তথ্য ছিল কি না, আমি প্রথমত যেটা অ্যাপ্রোচটা আমি দেখেছি, যে আমরা যখন অপারেশনে গেছি আমরা অ্যাপ্রোচটা দেখেছি যে আমরা কিন্তু ছাত্র আন্দোলন এইভাবেই নিয়েছি। তো ছাত্র আন্দোলন তো আসলে একটা হালকা মেজাজের একটা বিষয়, ছাত্রের সঙ্গে নেগোসিয়েশন, ছাত্র একটু দৌড়াবে, আমরা একটু দৌড়াবো, এইভাবে কিন্তু হয়ে যাবে। এক সময় সরকার নেগোসিয়েট করবে, আদালতে আছে, আদালত একটু সিদ্ধান্ত দেবে, একটা উভয় পক্ষে উইন উইন গেম দিয়ে সেটেল হয়ে যাবে। কিন্তু এটাকে যে ছাত্র আন্দোলনটাকে হাইজ্যাক করে নিয়ে যে এটা সরকার পতন ঘটেই দিবে শ্রীলঙ্কার মতো, এই তথ্যটা আমার কাছে মনে হয় যে কারো কাছেই ছিল না। এবং আমরা অ্যাপ্রোচ যখন করেছি তখন কিন্তু আমরা ওই তথ্যের বেস করে কিন্তু আমরা এটি করি নাই যে সরকার পতন ঘটিয়ে দিচ্ছে। কিন্তু যখন এটা এমন একটা ডিভাস্টেটিং জায়গাতে চলে গেছে যে জ্বালাও পোড়াওটা এমন মাত্রা, এবং যারা নেমেছে তারা কিন্তু কেউই তখন ছাত্র না, এবং তারা যার যা আছে তাই নিয়ে কিন্তু নেমেছে সরকার পতনের জন্য, তখন আমরা বুঝতে পেরেছি যে আসলে ছাত্র আন্দোলনটা হাইজ্যাক হয়ে যায়, যারা নৈরাজ্য সৃষ্টি করতে চায়, যারা সরকার এবং রাষ্ট্রবিরোধী মূলত, এবং সরকার রাষ্ট্রকে তাদের নিয়ন্ত্রণে নিতে চায়, তারাই কিন্তু আন্দোলনটা নিয়ে নিয়েছে। এই বিষয়টি স্পষ্ট যে নাশকতার পেছনে ছিল তৃতীয় পক্ষ। হ্যাঁ, ডেফিনেটলি তৃতীয় পক্ষ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে জনাব আবু আলম শহীদ খান। যেমনটি আপনি বলছিলেন আগের অংশে সমাধান সূত্রের কথা, যে কোনো সহিংসতার ঘটনা দেখলেই কিন্তু আমরা দেখি যে রাজনৈতিক অঙ্গনে এক ধরনের অভিযোগ পাল্টা অভিযোগের রাজনীতি শুরু হয়ে যায়। এই দোলাচলে কি মূল অপরাধীরা কখনো কখনো পার পেয়ে যায়? অফকোর্স পার পেয়ে যাবে। যখন আপনি তদন্তের আগে, মানে স্বচ্ছ তদন্তের আগে, নির্মোহ তদন্তের আগে আপনি যখন বলেই ফেলবেন যে অমুকে এটা করেছে, তখন তো যারা তদন্ত করে তাদের উপরে একটা চাপ সৃষ্টি হয়। তো এইসব জায়গায় তো কারেকশন করতে হবে আমাদের। যদি এখন এই গোটা জিনিসটা থেকে আমাদের কিছু শেখার বিষয় আছে, সেই শিক্ষাগুলো যদি আমরা নিতে পারি, বা আমরা যদি এই যেটা উনি বললেন যে তারা প্রথমে চিন্তাই করেননি যে এরকম হতে পারে। এখন ওবায়দুল কাদের সাহেব কোন তথ্যের ভিত্তিতে এটা বলছে এটা তো আমরা কেউ জানি না, যে এটা শ্রীলঙ্কা বানানোর একটা পরিকল্পনা ছিল। নিশ্চয়ই তার কাছে কোনো ব্লু প্রিন্ট বা অন্য কিছু কেউ দিয়েছেন, হয়তো নুরুল সাহেব জানেন না, বা অন্য কোনো ইন্টেলিজেন্স জানতে পারে। বাট এইসব তথ্য যদি তাদের আগে থেকে জানা থাকতো, বা তারা এরকম ধারণা করতেন, তাহলে আরও আগে থেকে তাদের পলিটিক্যাল যে নেগোসিয়েশন সেটা করা উচিত ছিল, যেটা তারা করতে ব্যর্থ হয়েছেন। সুতরাং এই যে টাইম গ্যাপের মধ্যে তৃতীয় পক্ষ বলেন, চতুর্থ পক্ষ বলেন, বা পঞ্চম পক্ষ বলেন, বা বিদেশি পক্ষ বলেন, তারা হয়তো একটা সুযোগ নেওয়ার চেষ্টা করেছে, যেটা পরবর্তীতে আপনার সেনাবাহিনীর তলব এবং পুলিশের যে সক্ষমতা সেটা দিয়ে এখন পর্যন্ত আপাতত একটা আমরা সমাধান করার চেষ্টা করতে পেরেছি। এখানে একটা জিনিস আলোচনা, অনেক জিনিস আলোচনা হতে হবে কিন্তু আপনার সময় অনেক কম। এখানে একটা জিনিস আলোচনা আসছে যে আমরা রাজপথে আন্দোলনকারীদের যখন চলে যায়, মানে 5:30টার দিকে চলে যায়, তারপর কিন্তু রাজপথে অন্য মানুষদেরকে দেখেছি। সেই মানুষগুলো কারা? সেই মানুষগুলো বলা হচ্ছে যে রাস্তায় যে টোকাইরা বসবাস করে, বা ভাসমান মানুষ যারা ঢাকা শহরে আছে, আমরা বলছি যে কিছু কিশোর গ্যাং আছে তারা ছিল, এবং আরও অনেক মানুষ যুক্ত হয়ে গেছিলো যারা এই আন্দোলনের সাথে ছিল না। তাহলে এই মানুষগুলো কেন যুক্ত হচ্ছে? এই মানুষগুলোকে কি শুধু টাকা দিয়ে দিলাম এবং ছেড়ে দিলাম এই জন্য যুক্ত হচ্ছে? না, তাদের মধ্যে কোনো পুঞ্জীভূত ক্ষোভ, দুঃখ, বেদনা আছে, এটা কিন্তু দেখতে হবে। এত বড় একটা ঢাকা শহরে লক্ষ লক্ষ মানুষ কিন্তু খোলা আকাশের নিচে ফুটপাথে দিন যাপন করে, এবং তারা যে জীবন যাপন করে, যে টোকাইদের কথাও যদি আমরা বলি, তারা যে জীবন যাপন করে, এটা মানবেতর। একটা গণতান্ত্রিক মানবিক বাংলাদেশে কিন্তু এইভাবে কোনো মানুষ বসবাস করতে পারে না। সো এখন সরকারে যারা থাকবেন তাদেরকে কিন্তু ওই বিষয়গুলো চিন্তা করতে হবে, তাদেরকে আমরা কিভাবে মেইন স্ট্রিমে আনতে পারি। ধন্যবাদ জানাচ্ছি জনাব আবু আলম শহীদ খান। ফারহানা জ্যোতি, আপনার মন্তব্য দিয়ে শেষ করতে চাই, কি বলবেন? যে ঘটনাগুলো হয়েছে এগুলোর একদম সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। যে ছাত্ররা আন্দোলন করছিল, সেই আন্দোলনটিতে যারা সহিংসতা ঢুকিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য একটি অপচেষ্টা করেছে, তাদেরকে খুঁজে বের করা হোক, এবং এখনো যারা অপপ্রচার চালাচ্ছে তাদেরকেও খুঁজে বের করা হোক, এবং যতটা সম্ভব সাধারণ মানুষ যেন গুজবটাকে বিশ্বাস না করে সেই রকমভাবে তাদেরকে সচেতন করা হোক, এবং আর কোনোভাবেই যেন এরকম কোনো
ঘটনা বাংলাদেশে আর না সে প্রত্যাশা আমরাও রাখছি। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি আপনাদের দুজনকেও। দর্শক, এখানেই শেষ করছি জেরুজালেম নিবেদিত দেশ সম্প্রতি আজকের আয়োজন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।